উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব, উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে ইউনাইটেড আরব এমিরেটস, উন্নত মুসলিম দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া। বাংলাদেশের যে অংশটা পাকিস্তানকে ফলো করে সেই অংশটা যদি এইসব দেশকে ফলো করতো তাহলে বাংলাদেশ আজকে একদম সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যেত। এই অংশটার জন্যই আজকে গোটা বাংলাদেশ মার খাচ্ছে এবং সারা বিশ্বে বাংলাদেশের অবস্থা খারাপ হচ্ছে শুধু এই অংশটুকু মানুষের জন্য। ওয়াশরুমের প্যান, ভাবা যায় একটা মানুষের স্ট্যান্ডার্ড কত তলায় গেলে ওয়াশরুমের প্যান পর্যন্ত চুরি করতে ছাড়ছে না, জলের কল চুরি করতে ছাড়ছে না। তো এই লোকগুলোকে আমি কি বলবো? বাংলাদেশি বলবো? সবাই নয়, অনেক কালচারাল লোক আছে। তো এই বাংলাদেশের এই সেকশন অফ সোসাইটিটা যারা এইগুলোকে সাপোর্ট করছেন, তাদের পরে সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। তিনি তো শেখ হাসিনার কথা বাদ দিন, তিনি তো সরকারি ভবন দখল করলেন। এই অংশটাকে আমি কি করব? আমি এই বংশটাকে বাংলাদেশি বলি। আমার মতে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত। বাংলাদেশে যারা ভারতীয়রা কাজ করছে তাদের দেশে ফিরিয়ে আনা উচিত। বাংলাদেশকে আমার কোনো কাজে লাগবে না। আমরা কবার বাংলাদেশ গেছি? জীবনে একবারও যাইনি। বাংলাদেশকে আমার কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে আমাদেরকে? ওর আমাদেরকে কাজে লাগবে। মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসবে, পড়াশোনা করতে ভারতে আসবে। ওকে তো নড়তে গেলে আর চড়তে গেলেই ভারতে আসতে হবে, যেরকম জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেশটার। মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। কার সাথে সম্পর্কটা ভালো? সম্পর্কটা ত্যাগ করে দেওয়াটাই দরকার। এই উদার নীতিতে ভারত আজকে শেষ হয়েছে। সবসময়তেই নিজেদেরকে ক্রেডিট মনে করে যে আমি হিন্দুদেরকে মেরে আসলাম। ওদের নিজেদের কি আছে? ইলেকট্রিসিটি সেও তো ভারতের, স্বাধীনতা সেও তো ভারত দিয়েছে। 9 মাস যুদ্ধ করলো ভারত, 7 দিন যুদ্ধ করলো, স্বাধীন হয়ে গেল। তো ভারত মাথা ঘামাবে না? ওনার বলা উচিত ছিল পশ্চিমবাংলাটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের সম্পত্তি। দেখুন, বাংলাদেশে মাইনরিটি সেকশন শুধু হিন্দু নয়, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছেন তাদের উপর বরাবরই অত্যাচার হয়। এটা নতুন কিছু নয়, কিন্তু অত্যাচারের মাত্রাটা যত দিন যাচ্ছে বাড়ছে। এবং বাংলাদেশে আমি দেখুন 1971 সালের যুদ্ধ ব্যাপারে বিভিন্ন সময় কাগজে, টিভিতে, ফেসবুকে দেখেছি তাদের সংগ্রামের কথা। বাংলাদেশে দুটো অংশ মানুষ থাকেন। একটা অংশ মানুষ যারা ভাষা নিয়ে আন্দোলন করে, আমারও তো মাতৃভাষা বাংলা, বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃত করেছেন, সেই একটা অংশ বাংলাদেশে আছে। সেটা কম হোক বেশি হোক, সেটা একটা অংশ আছে যারা লড়াই করেছিলেন বাংলা ভাষা নিয়ে, লড়াই করে বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃত করেছেন। এই একটা অংশ বাংলাদেশে আছে, সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। মুসলিমরাও আছেন, হিন্দুরাও আছেন, শিখরাও আছে, তারা বাংলা ভাষাটার নিয়ে আন্দোলন করেছেন। আরেকটা অংশ আছে যারা কিন্তু বাংলাদেশি নিজেদেরকে মনে করেন না, তারা নিজেদেরকে বেশি পাকিস্তানি মনে করেন। সেটা আমাদের ভারতবর্ষ একটা অংশ আছে। তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সের নামে তারা নিজেদেরকে বাংলাদেশি না মনে করে তারা নিজেদেরকে পাকিস্তানপন্থী বলে মনে করেন। সেই অংশটা সমাজের জন্য খুব বিপজ্জনক। এই অংশটাকে আপনি দেখবেন পৃথিবীতে প্রচুর মুসলিম দেশ রয়েছে, প্রায় 57খানা মুসলিম দেশ রয়েছে, যেগুলো আমি হয়তো যদি না ভুল বলে থাকি তথ্যটা, 57টা মুসলিম দেশ রয়েছে। তার মধ্যে উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরব, উন্নততর মুসলিম দেশগুলোর মধ্যে ইউনাইটেড আরব এমিরেটস, উন্নত মুসলিম দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া। বাংলাদেশের যে অংশটা পাকিস্তানকে ফলো করে সেই অংশটা যদি এইসব দেশকে ফলো করতো তাহলে বাংলাদেশ আজকে একদম সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যেত। এই অংশটার জন্যই আজকে গোটা বাংলাদেশ মার খাচ্ছে এবং সারা বিশ্বে বাংলাদেশের অবস্থা খারাপ হচ্ছে শুধু এই অংশটুকু মানুষের জন্য, যারা শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স ছাড়া আর কিছু বোঝেন না এবং মাইনরিটিদের শত্রু মনে করেন। আপনি চিন্তা করে দেখুন, যেদিন শেখ হাসিনা সরকারের পতন হলো, মানুষগুলো স্ট্যান্ডার্ড একটা জিনিস চিন্তা করতে হবে যেখান থেকে একটা দেশ চলবে। যেদিন শেখ হাসিনা গভর্নমেন্ট পতন হলো, একটা দেশের মধ্যে রাজনীতিতে শেখ হাসিনার বিপক্ষের লোক থাকতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না, সারা পৃথিবী জুড়ে থাকে। কিন্তু আপনি যদি খুব মাইনিউটলি লক্ষ্য করেন, শেখ হাসিনার বাড়িটা যেটা সরকারি বাড়ি, সেটা তো পার্সোনাল বাড়ি না, গণভবনটা সরকারি, সেই বাড়িটা দখল হয়ে গেল। আমরা সারা জীবনে জানি যে চুরি হলে সোনা দানা গয়না চুরি হয়। ওই বাড়ি থেকে ছবি বেরিয়ে আসছে, কি চুরি হয়েছে? বিভিন্ন জায়গায় ছবিতে বেরিয়েছে। কি চুরি হয়েছে? না ওয়াশরুমের প্যান, ভাবা যায়
একটা মানুষের স্ট্যান্ডার্ড কত তলায় গেলে ওয়াশরুমের প্যান পর্যন্ত চুরি করতে ছাড়ছে না, জলের কল চুরি করতে ছাড়ছে না। তো এই লোকগুলোকে আমি কি বলবো, বাংলাদেশি বলবো? সবাই নয়, অনেক কালচারাল লোক আছে। তো এই বাংলাদেশের এই সেকশন অফ সোসাইটিটা যারা এইগুলোকে সাপোর্ট করছেন, তাদের পরে সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। তিনি তো শেখ হাসিনার কথা বাদ দিন, তিনি তো সরকারি ভবন দখল করলেন। এই অংশটাকে আমি কি করব? আমি এই অংশটাকে কাংলাদেশি বলি। বাংলাদেশের মধ্যে একটা অংশ হলো কাংলাদেশি। এদের জীবনে মাথার মধ্যে এদের কিচ্ছু ঢুকবে না। এদের মাথার মধ্যে শুধু ঢুকে আছে পাকিস্তান। আপনি যদি বলতাম যে বাংলাদেশ ফলো করছে সৌদি আরবকে, বাংলাদেশের একটা সেকশন অফ সোসাইটি ফলো করছে ইউনাইটেড আরব এমিরেটসকে, বাংলাদেশের একটা সেকশন অফ সোসাইটি আজকে ফলো করছে ইন্দোনেশিয়াতে তো রামের পুজো হয়, সৌদি আজকে ইউনাইটেড আরব এমিরেটসে হিন্দুদের মন্দির করে, এবার তারাও মাইনরিটিদের আজকে চিন্তা করে আমাদের দেশ পৃথিবীতে থাকতে গেলে মাইনরিটি মেজরিটি সবাই মিলে থাকতে হবে, এই সেন্সটাই ওই মানুষগুলোর মধ্যে নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত সরকারের উচিত এখন যে বাংলাদেশের সরকার হচ্ছে তার সাথে পুরোপুরি নন কোঅপারেশন শুরু করা। কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূসের সুশাসনের 100 দিন না অপশাসনের 100 দিন? আমি বলবো 100 বার অপশাসনের 100 দিন। তার কারণ হলো বাংলাদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষকে হত্যা করেছে বিভিন্ন সময় কাগজ, তাদের ব্যাপারে কি অ্যাকশন নিয়েছে বাংলাদেশ সরকার? এতগুলো মানুষ যে মারা গেল, কি অ্যাকশন নিয়েছে? বাংলাদেশটাকে বানিয়েছে এটা কি? আপনি দেখুন যে বাংলাদেশের পরিস্থিতিটা এমন জায়গায় তৈরি করে ফেলেছে। আপনারা যারা বাংলাদেশের সিটিজেন আছেন হয়তো অনেকে শুনবেন যে এমন পরিস্থিতি তৈরি করবেন না যে ক্ষমতা চলে গেলে দেশ থেকে পালাতে হয়। এটা পাকিস্তানে হয়, পৃথিবীতে অনেক মুসলিম দেশ আছে ক্ষমতা চলে গেলেও তারা তাদের দেশে আছেন। পাকিস্তানে কিন্তু কেউ ইমরান খান থাকতে পারছেন না, জেলে আছেন। পারভেজ মুশারফ থাকতে পারেন না, দেশের বাইরে থাকেন। বাংলাদেশে দেখুন যে দল ক্ষমতায় আছে সেই দেশে থাকতে পারবে, ক্ষমতায় না থাকলে দেশে থাকতে। এই পরিস্থিতি তো বাংলাদেশের একটা অংশ মানুষ করেছেন, সবাই করেননি। আমি বলছি 40% মানুষ আছেন যারা বাংলাদেশে এই পরিস্থিতিটা তৈরি করেছেন। যখন ক্ষমতা চলে যাবে তখন তো আপনারাও দেশে থাকতে পারবেন না। তাই মানুষের এটা প্রতিবাদ করে এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার। আপনি বলুন বাংলাদেশের দুজন নেতা শেখ মুজিবুর রহমান পুরো পরিবার সমেত হত্যা হয়েছেন, এটা কি কাম্য ছিল? আবার দেখুন জিয়াউর রহমান, তিনিও বড় মাপের নেতা বাংলাদেশে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মুজিবুর রহমান বড় কি জিয়াউর রহমান বড় সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু তিনিও একজন নেতা, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তার স্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও হত্যা হয়ে মারা গেলেন। তার মানে যিনি ক্ষমতায় থাকুন কি না থাকুন, যে যখন পারবে যাকে পারবে হত্যা, এটা তো রাষ্ট্রই পরিচয় দিচ্ছে, রাষ্ট্রের একটা অংশ মানুষ এটার পরিচয় দিচ্ছে। এই কালচারটা থেকে যদি না বাংলাদেশ বেরোতে পারে, এবং বাংলাদেশ এই জিনিস থেকেই যাচ্ছে। আপনি যদি বাংলাদেশের অ্যাপিজমেন্ট পলিটিক্স দেখেন, মার্ডার দেখেন, খুদ একটা চিফ জাস্টিস বাংলাদেশ হিন্দু চিফ জাস্টিস ছিলেন, জাস্টিস সিনহা, তিনি একটা রায় দিয়েছেন, ভুল ঠিক সেটা পরের প্রশ্ন, তিনি একটা রায় দিয়েছেন, তিনি বাংলাদেশে থাকতে পারলেন না, তিনি বাংলাদেশে থাকতে পারলেন না, তাকে চিফ জাস্টিসের বিদেশে গিয়ে তাকে রেজিগনেশন দিতে হলো। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই বাংলাদেশের মানুষই এই জায়গাটাকে একটা অংশ, সবাই নয়, বাংলাদেশের মধ্যে কালচারাল মানুষ আছেন। বাংলাদেশে আমি শুনি বিভিন্ন রকমের গান যেগুলো বেরোয় দারুণ সুন্দর, কবিতা বলার মানুষ রয়েছেন যারা কবিতা লেখেন, গান করেন, দারুণ কালচারাল দেশের একটা অংশ, বিরাট কালচার। কিন্তু আরেকটা অংশ এতটাই ডাউনগ্রেডেড, যে বললাম একটা ওয়াশরুমের প্যান চুরি করে নিয়েছে, কতটা ডাউনগ্রেড হলে আমাদের দেশে রাস্তায় ফেলে রাখলে কেউ চুরি করতে আসবে না। তাহলে এই মুহূর্তে সনাতনী নির্যাতন প্রশ্নে ভারতের এখনো কি ধরনের হস্তক্ষেপ বা পদক্ষেপ করা উচিত? আমার মতে বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত। বাংলাদেশে যারা ভারতীয়রা কাজ করছে তাদের দেশে ফিরিয়ে আনা উচিত। বাংলাদেশকে আমার কোনো কাজে লাগবে না, আমরা কবার বাংলাদেশ গেছি, জীবনে একবারও যাইনি। বাংলাদেশকে আমার কোনো কাজে লাগবে না, কি কাজে লাগবে আমাদেরকে? ওর আমাদেরকে কাজে লাগবে, মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসবে, পড়াশোনা করতে ভারতে আসবে, ওকে তো নড়তে গেলে আর চড়তে গেলেই ভারতে আসতে হবে, যেরকম জিওগ্রাফিক্যাল কন্ডিশন দেশটার। মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না, কার সাথে সম্পর্কটা ভালো? সম্পর্কটা ত্যাগ করে দেওয়াটাই দরকার। এই উদার নীতিতে ভারত আজকে শেষ হয়েছে, ভারত ভাগও হয়েছে এই উদার নীতি, উদার নীতি বন্ধ করতে হবে। উদার নীতির জন্য সব শেষ হয়েছে। এরা এই যে বাংলাদেশের যে অংশটা একটা কালচারাল অংশ আছে,
আর আরেকটা অংশ আছে হলো বাংলাদেশি। এদেরকে মানুষ বলে ট্রিটমেন্টই করা যাবে না। এরা মানুষ নয়। এদের বিরুদ্ধে বাংলাদেশে অনেক মানুষ প্রতিবাদও করছেন। আমি অনেক বড় বড় মুক্তিযোদ্ধাকে দেখেছি বাংলাদেশে এদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু তারা সংখ্যায় কম হয়ে পড়ছেন। ভ্যান্ডালিজমটা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে। চুরি, জোর চুরি, জিনিসপত্রের দাম, কেউ সিকিউর না। আমি বাংলাদেশের একজন নেত্রীকে দেখছিলাম, আই থিঙ্ক তার নাম বোধহয় রুমিন ফারানা। তিনি নিজে বলছেন যে আমরা সিকিউর না। আমি বলছি তো, এই যে যিনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছেন, আমি ওনার কাছে প্রশ্ন করব, ক্ষমতা চলে গেলে আপনি থাকতে পারবেন বাংলাদেশে? এই পরিস্থিতি তো আপনারাই তৈরি করছেন। আপনার আমেরিকা, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, পালাতে হবে দেশ থেকে। আর আপনি চলে যাবেন, বাকিদের কি হবে? জনগণের কাছে আবেদন করবো, এই পরিস্থিতিটা কেন হবে? মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে 100 দিনের তার যে সম্পন্ন হলো শাসনকাল, সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন ভারতবর্ষকে তিনি বলবেন যাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হয় বাংলাদেশের হাতে। এই কথা তিনি বলছেন। আপনার কি মনে হয় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে? দেখুন, সেটা ভারতবর্ষের ব্যাপার। ভারতবর্ষের যারা নেতৃত্ব দিচ্ছেন, ভারতবর্ষ চালাচ্ছেন, সেটা তাদের ব্যাপার। আমি মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করব, যখন আপনার ক্ষমতা চলে যাবে, যে পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে, আপনি নিজের দেশে থাকতে পারবেন? এমন পরিস্থিতি তৈরি করছেন, যার হাতে ক্ষমতা নেই সে দেশে থাকতেই পারবে না। এই পরিস্থিতিটা, এই কালচারটা থেকে যদি বাংলাদেশ বেরোতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষের উন্নতি হবে না। যারা ভালো লেখক, ভালো সাহিত্যিক, ভালো গায়ক বাংলাদেশে আছে, কিন্তু এই পরিস্থিতিটাকে দেখেছে, আরে ক্ষমতায় একজন আসবে, একজন যাবে, প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, কিন্তু দেশে যারা নেতৃত্ব রয়েছে তারা ক্ষমতায় না থাকলে দেশে থাকতে পারবে না। আপনার তো উচিত ছিল আহ্বান করে নিয়ে আসা, যে মানুষ চাইনি, আপনি নেই, আপনিও সাজেশন দিন, দেশ চলুক। আবার উনিও যখন থাকবেন, ওনারাও আপনার থেকে সাজেশন নিয়ে দেশ চালানো। এটা দেশ চালানোর দরকার। আমি কোন দেশ কিভাবে চলবেন সেটা সেই বিষয়ে আমি মন্তব্য রাখতে চাইছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছিল, বাংলাদেশের পরিস্থিতিটাই এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে ক্ষমতায় নেই সে দেশে থাকা। আর সংখ্যালঘুদের কথা তো ছেড়েই দিন, হিন্দুদের কথা ছেড়েই দিন। এই অংশটা, হ্যাঁ, এটাও ঘটনা। অনেক মন্দির আছে মুসলিমরা পাহারা দিয়েছে, এটা ঘটনা, বাংলাদেশে এটা ঘটেছে। কিন্তু একটা অংশ মানুষের মধ্যে এরা সবসময়তেই নিজেদেরকে ক্রেডিট মনে করে যে আমি হিন্দুদেরকে মেরে আসলাম, এটা সবসময় ক্রেডিট মনে করে তারা। আমার এই জায়গাটাতেই আপত্তি। এবং আমাদের দেশেও আছে কিছু লোক অ্যাপিজমেন্ট পলিটিক্সই করতে পছন্দ করে, তারা এর বাইরে আর কিছু করে না, যে জায়গাটাতে আমার আপত্তি। বিক্রম, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশের উপদেষ্টা বলছে যে বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভারত যেন নাক না গলায়, কি বলবো? গোটা দেশটাই তো ভারতের ভরসায় চলছে, যেই সরকারে আসুক তো নাক গলাবে না? এটা হয় কখনো? ওদের দেশে জল, ওদের দেশে যা কিছু সব তো ভারতের ইয়েতে চলছে। ওদের নিজেদের কি আছে? ইলেকট্রিসিটি সেও তো ভারতের, স্বাধীনতা সেও তো ভারত দিয়েছে। 9 মাস যুদ্ধ করলো ভারত, 7 দিন যুদ্ধ করলো, স্বাধীন হয়ে গেল। তো ভারত মাথা ঘামাবে না? মাইনরিটিদের জন্য ভারত মাথা ঘামাবে না? মাইনরিটি তো সবসময় ভারত ওদেশ থেকে এদেশে চলে আসে, তো কি করবে যখন এদেশে চলে আসবে? কত বাঙাল যারা আছেন, যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে, কম সংখ্যা নাকি? তাদের সব তো বাংলাদেশ থেকে এদেশে চলে যায়। তো ভারত মাথা ঘামাবে না? ভারত বসে থাকবে? এটা হয় কখনো? তাহলে আপনারাই বা অন্যান্য দেশ নিয়ে, এই দেশেই বা আমি প্রশ্ন করবো, অন্য দেশ নিয়ে কেন আন্দোলন হয়? ভিয়েতনাম নিয়ে কেন আন্দোলন হয়? প্যালেস্তাইন নিয়ে কেন আন্দোলন হয়? আপনারাই বা কেন করতে? মাথা ঘামাবে না? মানুষ যেখানে অত্যাচার, প্যালেস্তাইনেও যদি মানুষ অত্যাচারিত হয়, সেটা নিয়ে সারা বিশ্বের লোক বলবে না? এটা হয় কখনো? ভিয়েতনামে যদি অত্যাচার হয়, বলে তো বাংলাদেশটা নিয়ে কেন বলবে না? ওটাকে খুব গায়ে লাগে ইউনিশ সরকারের বললে। আপনার দায়িত্ব, আপনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন বাংলাদেশে, আপনার দায়িত্ব দেশটাকে শাসন করা, দেশটাকে শান্ত রাখা। এমন পরিস্থিতি যাতে না হয় যেদিন আপনার ক্ষমতা, সারা জীবন ক্ষমতায় থাকতে পারবেন, একদিন আপনার ক্ষমতাও যাবে, নির্বাচন তো হতে হবে বাংলাদেশে, গণতান্ত্রিক দেশ। আপনাকে না দেশ থেকে পালাতে হয়, তারপরে পরিস্থিতি এইদিকে নিয়ে যাবেন না। প্রচুর লোক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়। আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে বলছি না, অনেক রাজনৈতিক দলের নেতাকে বাইরের দেশে গিয়ে আশ্রয় নিতে হয়, বাংলাদেশে আশ্রয় নিতে পারছে না। বা এরা এই শ্রেণীটাই হলো বাংলাদেশি আর পাকিস্তানের সাপোর্টার। পাকিস্তানের একই অবস্থা।
ইমরান খান ক্ষমতায় নেই, ইমরান খান জেলে। যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার ক্ষমতা চলে গেলে তাকেও দেশ থেকে পালাতে হবে। পারভেজ মুশারফকে পালাতে হয়েছে, নওয়াজ শরীফকে পালাতে হয়েছে। এই পরিস্থিতিটাই তো তৈরি করেছে একটা অংশ লোক। এরা শুধু মারদাঙ্গা, খুন খারাপি ছাড়া কিছু বোঝে না। এবং আমি আমাদের দেশে বলবো, মানুষের ভয় থেকে বেরোতে হবে। মানুষ জীবনে একবারই মরে, দুবার নয়। বিক্রম দা, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ নিয়ে তার একটি ভাইরাল ভিডিও, ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল। তিনি বলছেন, সেই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে দক্ষিণ কলকাতা, ধর্মতলা, রাজভবন সব ওয়াকফ সম্পত্তি। এর আগে ফিরহাদ হাকিম বলেছিলেন ওয়াকফ আল্লাহর সম্পত্তি। কি বলবেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী একটু ভুল বলেছেন। ওনার বলা উচিত ছিল পশ্চিমবাংলাটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের সম্পত্তি। তাহলে উনি ওনার মতো ওয়াকফ বলুন, অন্য যা কিছু বলুন, সেটা বেটার হতো। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই জায়গাটা বলাটা উচিত। আমি ওনাকে সাজেশনই দিচ্ছি, উনি পরের বার বলবেন পুরো পশ্চিমবাংলাটা তৃণমূলের সম্পত্তি, এটা বলবেন। এই যে কথাটা উনি বলেছেন, সবার আগে উচিত ছিল ওনাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। এটা পুরোপুরি একটা অ্যাপিজমেন্ট পলিটিক্স উনি শুরু করেছেন, এবং এটা তৃণমূল কংগ্রেস করছে। কেউ তো যেচে পড়ে বলতে বলেনি এই ধরনের কথাবার্তা। আপনার যদি সম্পত্তি হয়, যদি সম্পত্তি কোর্টে মামলা করুন, প্রমাণ করুন, নিয়ে নিন। আপনি কেন এটাকে মিডিয়ার মধ্যে নিয়ে আসছেন? মুখ্যমন্ত্রী কি করছেন? বসে আছেন। যদি আপনি যে এই কথাটা বললেন, আমি যারা মাইনরিটি সেকশন আমাদের দেশে, তাদের কাছে এই প্রশ্ন, উনি যে এই কথাটা বললেন যেটা আমাদের সম্পত্তি, এটা বললে তো উনি সম্পত্তিটা পেয়ে যাবেন না। যদি ওনার থাকে, তাহলে উনি কোর্টে এসে মামলা করুন যেটা ওনার সম্পত্তি, লড়াই করুন আদালতে। হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, অনেক সম্পত্তি তো অনেকে মামলা করে পায়। আপনি ডকুমেন্টস দেখান। এই যে কথাটা বললেন, এটাতে আলটিমেটলি কিছু হবে না, এটা আবার অ্যাপিজমেন্ট পলিটিক্স। এটা কিন্তু আজকে তৃণমূলের যারা নেতা, তারা প্রতিবাদ করবে না। এটা বলার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। আর এটা বলতে গিয়ে যদি আজকে উল্টো সেকশনে হিন্দুরা বলে যে এটা আমাদের সম্পত্তি, তার দায়টা কে নেবে? সিদ্দিকুল্লাহ নেবে? সিদ্দিকুল্লাহ নেবে? এই কথা আপনার হতে পারে যে আপনার পুরো পশ্চিমবাংলাটা ওয়াকফ না, আপনারই সম্পত্তি, তৃণমূল না, আপনারই সম্পত্তি, তো মামলা করে নিয়ে নিন, আদালত আছে তো। এটা বলাটার কি প্রয়োজন? এই যে বলাটাই হচ্ছিল অ্যাপিজমেন্ট পলিটিক্স। গ্রেপ্তার হওয়া উচিত না।